গ্লিসারল থেকে তোমার 1,3 প্রোপেন ডায়ল তৈরি হয়। তো 1,3 প্রোপেন ডায়ল কে নক আউট করার জন্য এখানে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম। তো অনেক সময় আমরা কি করি, নক আউট করি ওই জিনটাকে, কিন্তু দেখা গেছে নক আউট করার পরেও ওই 1,3-PD তৈরি হচ্ছে সেলে। কেন তৈরি হচ্ছে, পরবর্তীতে দেখা গেল ওই জিনটা নক আউট করার পরে সেলের মধ্যে এই রিলেটেড যে এনজাইম গুলো আছে ইনঅ্যাক্টিভ ছিল, তারা অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা তারা অ্যাক্টিভ হয়ে তখন আবার এই প্রোডাক্টটা তৈরি করে। তো এই ধরনের অনেক অনেক ঝামেলা আছে, এবং তোমরা A to Z পড়লে দেখবে অনেক কিছু ইন্টারেস্টিং আইডিয়া বা টপিক বের হয়ে আসবে। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, আমরা এতক্ষণ ছিলাম সেল পাথওয়ের সাথে, হ্যাঁ। এখন যে তিনটে টার্ম, ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলোর নাম তো তোমরা শুনছো। জি স্যার। এই তিনটা জিনিস সম্পর্কে তোমাদের একদম ফুল কনসেপ্ট থাকতে হবে। যত বেশি ইনডেপথ হবে ততই তোমরা অগ্রসর হতে পারবে সামনে, বিশেষ করে ডিএনএ এবং প্রোটিনের উপরে। আরএনএটাও তো বিশাল কিছু না। তোমরা ডিএনএ আর প্রোটিন, প্রোটিন যেমন আছে ডিএনএও ঠিক ওইরকম, তবে আমাদের প্রোটিনটা বেশি প্রায়োরিটি দেবো আমরা, প্রোটিনের স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু। আচ্ছা, ডিএনএটাকে বলা হচ্ছে ব্লু প্রিন্ট অফ লাইফ, মানে লাইফের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু কথা হচ্ছে, অথবা এটাকে আমরা মাস্টার প্ল্যানও বলতে পারি। তো ডিএনএটা কি, তোমরা তোমাদের আশা করি সামান্য হলে আইডিয়া আছে। নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, ডিএনএটা ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড, এটাকে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয়। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, আরএনএ এবং ডিএনএ। কিন্তু ডিএনএটা কেন স্পেশাল, বা কি এটার কেমিক্যাল স্ট্রাকচার কি, ফিজিক্যাল স্ট্রাকচার বা বায়োফিজিক্যাল স্ট্রাকচার যেটা আমরা বলি। ডিএনএটা হচ্ছে তোমার, আমি তোমাদেরকে প্রথম স্লাইডে প্রথম প্রেজেন্টেশনে দেখাইছি যে ক্রোমোজোমের, যদি আমরা ইউক্যারিওট ধরি তাহলে তাদের ক্রোমোজোম গুলা ওয়েল স্ট্রাকচার। তো সেই ক্রোমোজোমের মধ্যে ধরো যেখানে এই একটা থাকবে, জিনটা থাকবে, তাকে বলে আমরা লোকাস। তো এই ধরনের অনেকগুলা লোকাস একটা ক্রোমোজোমে থাকতে পারে, এবং যেই যে যদি একটা জিনকে আমরা আইসোলেট করি, এটা হচ্ছে টোটাল ডিএনএ এর একটা অংশ। জিন কিন্তু নিজে একটা ডিএনএ, তবে ওভারঅল ডিএনএ এর একটা অংশ। এখন এই ডিএনএটা কেমন, বা এর কেমিক্যাল স্ট্রাকচার কি, প্রথম 1953 সালে ওয়াটসন এবং ক্রিক এটাকে বলছিলেন যে ডাবল হেলিক্স মডেল। একটা ডাবল হেলিক্স মডেল দিয়েছিলেন, সাথে আরো দুইজন ছিলেন। তো ওনারা পরবর্তীতে কিন্তু 1963 সালে সম্ভবত নোবেল প্রাইজ পেয়েছেন ডিএনএ এই স্ট্রাকচার আবিষ্কারের জন্য, এবং ওটাই ছিল ডিএনএ স্টাডির ক্ষেত্রে ব্রেক থ্রো। তো ডিএনএ এর ক্ষেত্রে তোমরা যদি স্টাডি করো অনেক কিছু পাবে। আমি শুধুমাত্র তোমাদেরকে জাস্ট আমাদের যে জিনিসগুলো দরকার হবে পরবর্তীতে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেব। আচ্ছা, ডিএনএ এর বেসিক স্যার আমি স্লাইড দেখতে পাচ্ছি ইনগ্রেডিয়েন্ট। না। আচ্ছা, মাঝে মধ্যে প্রবলেম করা মনে হয়। এখন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, ডিএনএ আমরা বললাম যে এটা একটা ডাবল হেলিক্স মডেল। ডাবল হেলিক্স মডেলটা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে ড্রটা ঠিক মতো হয় নাই। আচ্ছা, যাই হোক, কিন্তু এই ডাবল হেলিক্স মডেল হলেও এখানে কেমিক্যালি কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন একটা হচ্ছে ফসফেট গ্রুপ, একটা ফসফেট গ্রুপ, আর একটা সুগার। আর সুগারটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। তোমরা কেমিস্ট্রি যদি পড়ে থাকো তাহলে বুঝবা যে সুগারটা যদি এরকম হয়, এটা যদি কার্বন 1 নাম্বার হয়, এটা যদি কার্বন 2 নাম্বার হয়, তাহলে 2 নাম্বারে ধরো এইভাবে ছিল সুগারটা হয়েছে, কিন্তু ডিঅক্সি মানে হচ্ছে এখানে কোনো অক্সিজেন থাকবে না। বুঝতে পারছো? তাহলে জি স্যার। একটা সুগার থাকবে, সেই সুগারটাতে যখন 2 নাম্বারের
অক্সিজেন থাকবে না, তখন ডিঅক্সি রাইবোজ। আর ডিএনএ এর সুগার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আরএনএ এর সুগারও সেম, তবে তাদের ওএইচটা থাকে, এই জন্য তাদের সুগার, তাদেরকে বলা হচ্ছে রাইবোজ সুগার। এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএটা হচ্ছে রাইবোজ সুগার। তাহলে সুগারের পার্থক্যটা বুঝছো, ডিএনএ এবং আরএনএ। আর একটা বেস থাকে, বেস হচ্ছে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। আর বেসগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার পিউরিন, পিউরিন হচ্ছে এ জি, আমরা আসবো পরে। আর একটা হচ্ছে পাইরিমিডিন, পিউরিন, পাইরিমিডিন। পাইরিমিডিনটা হচ্ছে তোমার টি এবং সি। এখন তোমাদেরকে যদি আমি এই স্ট্রাকচারটা একটু দেখাই, এখানে যেটা আছে দেখো, এই হচ্ছে সুগার। সুগারের এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, একটা কার্বনের সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত থাকে, সেটা যে কোনো চারটার একটা হতে পারে। আর একটা থাকে ফসফেট গ্রুপ। এই তিনটে মিলে তৈরি করে ডিএনএ এর বেসিক এলিমেন্ট। আমি একটা কথা বলতে ভুলে গেছি, ডিএনএ প্রোটিন বা নিউক্লিক অ্যাসিড প্রোটিন এগুলো হচ্ছে পলিমার, বায়োপলিমার। আর বায়োপলিমার মানে হচ্ছে তাদের নিশ্চয়ই একটা মনোমার থাকবে। ডিএনএ এর মনোমারটা হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের মধ্যে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে বেস, একটা সুগার, আর একটা ফসফেট গ্রুপ। এই তিনটে মিলে নিউক্লিওটাইড সুগার, সরি একটা নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওটাইডে এখানে যদি বেস এ থাকে তাহলে এডিনিন নিউক্লিওটাইড, এবং এটাকে এই সিম্বল দিয়েই প্রকাশ করে। টি থাকলে থাইমিন, তাহলে টি। তাহলে ডিএনএ হচ্ছে মূলত এটিজিসি, 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 সি, সি, এ, সরি টি, এ, এই ধরনের অনেকগুলো সিকোয়েন্স এইভাবে থাকবে। এর বাইরে কোনো কোড নাম্বার নাই। যেমন বাইনারিতে 0 1 ছাড়া কম্পিউটারে যেই প্রোগ্রাম, সেখানে 0 1 ছাড়া যেমন অন্য কিছু নাই, তুমি এই 0 1 কেই রিঅ্যারেঞ্জ করে অনেক কিছু করতে পারবা। এই ডিএনএ এর ক্ষেত্রে ঠিক এই চারটা বেজ এটিজিসি, এই চারটা বেজকেই একসাথে করে বা এইভাবে করে তুমি বিভিন্ন ভাবে জেনেটিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। এই যে তোমরা দেখতেছো এখন বিভিন্ন মিউটেন্ট তৈরি হচ্ছে কোভিড এর, সেটা কিন্তু একটা কি, যদি এটা আরএনএ, জিনোমিক আরএনএ, কিন্তু এই সিকোয়েন্স গুলোর একটু এদিক সেদিক হওয়ার কারণে কিন্তু তাদের স্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, বা তাদের প্যাথোজেনিসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডিএনএ এর ক্ষেত্রে আমরা মূলত এটিজিসি এই ধরনের কিছু জিনিস আমরা পাবো, আর এগুলো এক একটা নিউক্লিওটাইড। এখন ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স মডেল। আর ডাবল হেলিক্স মডেল হচ্ছে, মডেল মানে হচ্ছে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে দুইটা স্ট্র্যান্ড তৈরি করে এরা। আচ্ছা এখানে বলি, যেমন এখানে, আচ্ছা এটিজিসি, এদের মধ্যে দুই ধরনের হাইড্রোজেন বন্ড থাকতে পারে। একটা হচ্ছে এর মধ্যে এর কমপ্লিমেন্টারি, এখানে যদি আমরা একটা স্ট্র্যান্ড ধরি আর এটা যদি একটা স্ট্র্যান্ড ধরি, এগুলোকে বলা হয় স্ট্র্যান্ড। এখানে যে দুইটা হেলিক্স দেখতেছো, দুইটা স্ট্র্যান্ড, এই দুইটা স্ট্র্যান্ড কিভাবে হয় সেটা আমরা এখন দেখাচ্ছি। একটা স্ট্র্যান্ডে ধরো এটিজিসি আছে, আর পরবর্তী স্ট্র্যান্ড কিন্তু ফিক্সড হয়ে যাবে। প্রথম স্ট্র্যান্ডকে যদি তুমি টেমপ্লেট ধরো, পরবর্তী স্ট্র্যান্ড হবে কমপ্লিমেন্টারি, এ শুধুমাত্র টি এর সাথে বাইন্ড করতে পারে। আর এখানে থাকবে তোমার হাইড্রোজেন বন্ড, এ এবং টি এর মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড থাকতে পারে, টি তাও এ, তাহলে এখানে হবে এ। জি এবং সি এই দুইটা হচ্ছে কম্পালসরি কমপ্লিমেন্টারি, এবং এক্ষেত্রে জি সি তিনটা হাইড্রোজেন বন্ধন, এখানেও তিনটা, এটা জি হবে।
তাহলে একটা স্ট্র্যান্ডে যেটা থাকবে ঠিক তার পরবর্তী স্ট্র্যান্ডটা হবে কমপ্লিমেন্টারি, এর পরিবর্তে টি, টির পরিবর্তে এ, অথবা অর্থাৎ এ টি জি সি। তোমার পুরো ডিএনএ এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা ডাবল স্ট্র্যান্ড এবং এই ডাবল স্ট্র্যান্ডের মধ্যে এ টি, এরা মানে ভাইস ভার্সা হিসেবে থাকবে। যেখানে এ থাকবে, যদি এখানে এ থাকে তাহলে অবশ্যই টি হবে, টি থাকলে এ হবে, আবার জি থাকলে সি হবে। এইভাবে তোমার পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যাচ্ছে। এবং ডিএনএ এর স্ট্রাকচারে যদি তুমি চিন্তা করো, তাহলে মিলিয়ন থেকে বিলিয়ন বেস থাকে। একটা ডিএনএ তে মিলিয়ন থেকে ডিএনএ বিলিয়ন ডিএনএ বেস থাকে। যেমন তোমরা যদি একটা ব্যাকটেরিয়ার জিনোমিক স্ট্রাকচার দেখো, যেটা আমরা এনসিবিআই নামে একটা সার্ভার আছে, এনসিবিআই ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি, এই এনসিবিআই তে কিন্তু তুমি জিনোম গুলা পাবে এবং সেখানে তোমার জিনোমের সাইজ লেখা থাকবে, হাউ হাউ মাস, যেমন 2.5 মেগা বেস। তাহলে এই বেজ অনুযায়ী, বেজের নাম্বার অনুযায়ী তোমার ডিএনএ এর সাইজটা নির্ধারিত হয়। এখন আমরা যদি একটা জিনের কথা ধরি, একটা জিন যদি হয়, যেমন ধরো এসিকে জিন, এই জিনের বেজ সাইজ কেমন হতে পারে? এটা কখনো কখনো দেখা গেছে ফিউ বেজ হতে পারে 1.5 কিলো বেজ কেবি। 1.5 কিলো বেজ মানে হচ্ছে তুমি যখন একটা ডিএনএ আঁকবা, একটা জিন আঁকবা ডাবল স্ট্যান্ডার্ড, এখানে টোটাল একটা লাইনে থাকবে 1500 বেজ, বিভিন্ন ভাবে 1500 বেজ। আবার কখনো কখনো কয়েকটা বেজ হতে পারে, যেমন 500 বেজ শুধুমাত্র, অথবা 300 বেজ, এরকম চিহ্ন হতে পারে। তাহলে তোমরা ডিএনএ এবং জিনের মধ্যে পার্থক্যটা বুঝছো, যেটা আমাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে লাগবে। জিনের সাইজটা লাগবে এবং জিনটা আসলে কি, এটিজিসি। পরবর্তী যখন তুমি প্রোটিন ইঞ্জিনিয়ারিং এ যাবে, প্রোটিন ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার পরে দেখো, আমরা হয়তো দেখা গেছে কম্পিটিশনাল ক্যারেক্টারাইজ করে দেখা গেল সিটাকে রিপ্লেস যদি করতে পারি, তাহলে হয়তো দেখা গেছে আমাদের ভালো একটা প্রোটিন পাবো। তখন আমরা এই সিটাকে রিপ্লেস করব, বাকি যে রিপ্লেসমেন্ট বেস গুলো থাকবে সেগুলো যেভাবে আছে সেভাবে থেকে যাবে। তো এই বেজের সিনারিওটা তোমার অবশ্যই দরকার আছে, তবে এগুলো এখন পাওয়া যাচ্ছে অনলাইনে। যদি কোনো দরকার হয়, তোমরা এনসিবিআই হচ্ছে সবচেয়ে বড় সার্ভার, আরো আরো কিছু সার্ভার আছে বা ডাটাবেজ আছে। আর কখনো কখনো আমরা নিজেরাও সিকোয়েন্স করে দেখতে পারি, হোল জিনোম সিকোয়েন্স করা যায়। হোল জিনোম সিকোয়েন্স অস্টলি এই সরি চাইনাতে তোমার 21,000 আরএমবি, যেটা প্রায় 2.5 লাখ 3 লাখের মতো লাগে বাংলাদেশি টাকা। আর একটা জিন সিকোয়েন্স করতে মোটামুটি অল্প টাকা হলে চলে। এগুলো কোম্পানিতে তুমি পাঠাই দিলে, ডিএনএটা এক্সট্রাক্ট করে সেল থেকে কোম্পানিতে যখন পাঠাবে, কোম্পানি তোমার জন্য এই সিকোয়েন্সটা করে দিবে। তাহলে এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিএনএ এর স্ট্রাকচারটা বোঝা, কারণ এটাই হচ্ছে মেটাবলিক ইঞ্জিনিয়ারিং এর মূল টার্গেট। হ্যাঁ, তবে যদি শুধুমাত্র জিন হয় তাহলে আমাদের অত কিছু দরকার হয় না, শুধুমাত্র জিনটা আমরা যে কোনো ইয়া থেকে, ডাটাবেস থেকে নিয়ে সেটাকে আমরা পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং এর কাজে ইউজ করতে পারি। আচ্ছা, যে বেস গুলোর কথা বললাম এখানে স্ট্রাকচার দেয়া আছে, তোমরা একটু দেখতে পারো কিভাবে এগুলা তৈরি করা আছে বা ফর্ম হয়। 4 ডিএনএ বেজ এখানে আমার আছে। এটিজিসি স্যার, এটিজি কি তাহলে হচ্ছে জিন হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলা জিন বলতে ধরো টোটাল ডিএনএটা আমি তোমাকে বলি, এই যে এটা হচ্ছে টোটাল ডিএনএ। এটা এই টোটাল ডিএনএ মানে হচ্ছে এখানে অনেকগুলো এটিজিসি, এইভাবে এটিজিসি এমন না যে এটিজিসি এইভাবে থাকবে, বুঝছো? আচ্ছা, এনসিবিআই আমি তোমাদেরকে একটা যে কোনো অর্ডারে থাকতে পারে, তাহলে মানে আমরা জিন বলবো হ্যাঁ, মূলত হচ্ছে যে অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন আর হচ্ছে সাইটোসিন, এইগুলোকে। এগুলার সিকোয়েন্সটাকে, রাইট, এগুলার সিকোয়েন্সটাই হচ্ছে জিন। এবং এটা ডাবল স্ট্যান্ডার্ড। এটা যদি পুরো ডিএনএ হয়, ধরো 1.5 মিলিয়ন বেস,
এটা। আর এখানে ধরো হাজারো জিন থাকবে, এটুকু হচ্ছে জিন। এগুলো অ্যানালাইসিস করার কিছু সফটওয়্যার আছে, আমি তোমাদেরকে দেখাইলে তখন বুঝতে আর কি যে কোথায় কি। এই জিনটা এখানে দেখা যাবে ১,৫০০ বেজ আছে, তাহলে এটা একটা জিন। কিছু সফটওয়্যার আছে সেখানে তোমরা স্ন্যাপ জিন নামে একটা সফটওয়্যার আছে, সেখানে তোমরা যদি এভাবে দেখো দেখবা কোন বেজ থেকে কোন বেজ পর্যন্ত জিন কোনটা, এগুলো সব অ্যানোটেট করা আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে আবার ওই সিনারিটা দেওয়া আছে কিভাবে কি তৈরি হচ্ছে, আমি অলরেডি বলছি, আর দরকার নাই। ডিএনএ স্ট্রাকচারটা এই যে দেখো, এটি এটি এ টি এ সি, এটা হচ্ছে একটা স্ট্রাকচার ওয়ান সাইড। তাহলে সেকেন্ড সাইড বা আদার সাইড কি হবে এটা তোমাদেরকে লিখতে হবে। এখানে হবে জি, এখানে জি কি হবে কি হবে? ট্রিপল এখন তোমাদের দরকার নাই, জাস্ট আমি বলছি যে এখানে 3টা বন্ড হতে পারে, কিন্তু তুমি জাস্ট বলতে হবে এখানে এখানে হচ্ছে সি। এই স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, কয়টা জেনেটিক কোড নিয়ে আমরা জিনকে ডিফাইন করতে পারি? আমরা এই ধরনের কোন স্ট্রাকচার নেই। শোনো, জিনে যখন তুমি হোল জিনোম সিকোয়েন্স করবা, হোল জিনোম সিকোয়েন্স করার পরে দেখা যাবে একটা ব্যাকটেরিয়া, ইভেন ইকোলাইতেও দেখা যাবে অনেকগুলা জিনের নামকরণই করা হয় নাই। মানে এত সংখ্যক জিন, এদের কাজটা কি সেলের মধ্যে এটা এখনো আইডেন্টিফাই করা যায়নি। এগুলোকে বলা হয় পিউটেটিভ জিন। পিউটেটিভ জিন। তো জিনের কোড বলে কোনো কিছু নাই আসলে, কয়টা কোড মিলে একটা জিন হবে এই ধরনের স্ট্যান্ডার্ড কোনো ফর্মুলা নাই। এমনকি একই জিন সিকোয়েন্সটা বিভিন্ন অর্গানিজমে বিভিন্ন হতে পারে। তো সুতরাং এটা প্রায়োরি স্ট্যান্ডার্ডাইজ করার কোনো অপশন নাই। আমাদেরকে দেখতে হবে যে ওই জিনের সিকোয়েন্সটা কি, স্পেসিফিক যে জিনটা আমাদের টার্গেট সেটার সিকোয়েন্স কি, এটা তোমাদেরকে বের করতে হবে অথবা ডাটাবেস থেকে নিতে হবে, জাস্ট এই সিকোয়েন্সটা। আর কোডন বলতে যেটা আমরা প্রোটিন সিনথেসিসের পরে আসবো, কোডন হচ্ছে তোমার এই ডিএনএ এর বিশেষ কিছু সিকোয়েন্স, এই সিকোয়েন্স গুলো আসলে কোড নির্ধারণ করবে, সেটা আমরা পরে বলবো। এখন কোডন আর ডিএনএ এর স্ট্রাকচার দুইটার মধ্যে কিন্তু একটু একটু তফাৎ আছে। কোডন হবে তোমার এমআরএনএ তে, ঠিক আছে, তবে হ্যাঁ নির্ধারণ করবে ডিএনএ, বাট কোডনটা আমরা ইউজ করব এমআরএনএ এর ক্ষেত্রে। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে সেমি কনজারভেটিভ। একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে সেমি কনজারভেটিভ। কিন্তু কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন হয় না, এটা মেসেলসন এন্ড স্টাল একটা পরীক্ষা করে দেখাইছেন যে ডিএনএ এর ইয়াটা সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভটা কি? সেমি কনজারভেটিভ হচ্ছে যেহেতু দুইটা স্ট্র্যান্ড থাকে, তো নতুন স্ট্র্যান্ডে একটা ডিএনএ হবে, একটা স্ট্র্যান্ড হবে নতুন আর একটা স্ট্র্যান্ড হবে পুরাতন। এইভাবে, অর্থাৎ একটা প্যারেন্টের আর একটা নতুন নিউলি সিনথেসাইজড, এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আর ডিএনএ রেপ্লিকেশনটা কেন দরকার হয়? জানো নাকি কেন ডিএনএ রেপ্লিকেশনটা লাগে? সেল ডিভিশনের জন্য লাগে স্যার। হ্যাঁ, এখানে এটা হচ্ছে একটা সেল, প্যারেন্টাল সেল। তো প্যারেন্টাল সেল এখানে যেহেতু এটা অ্যাসেক্সুয়াল বা বাইনারি ফিশনের মাধ্যমে হয়, সুতরাং এটা একটা সেলের মধ্যেই হয়ে যায়। এখানে কোনো ফিজিক্যাল ইয়া অ্যাটাচমেন্ট লাগে না অন্য একটা সেলের। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ডিএনএ ট্রান্সফারের ক্ষেত্রে লাগে, এগুলো পরবর্তীতে করতে পারবে। তাহলে এখানে এই যে একটা সেলের ডিএনএ আছে, ডিএনএটা দুই ভাগ হয়। এখন দুই ভাগ হয়ে যদি পুরোপুরি কনজারভেটিভ হতো, মানে সম্পূর্ণরূপে নতুন দুইটা ডিএনএ তৈরি হতো, তাহলে দেখা যেত এখানে যে নতুন সেল হচ্ছে সেগুলো পুরো ভিন্ন বৈশিষ্ট্যের হয়ে যেত। তো নেচার এমন ভাবে এগুলোকে অ্যারেঞ্জ করছে যাতে করে আমরা এই মানুষ থেকে মানুষই হচ্ছি, অন্য কোনো প্রাণীতে রূপান্তর হচ্ছি না। ঠিক একইভাবে একটা সেল, ইকোলাই সেল ডিভিশনের পরে দুইটা ইকোলাই হচ্ছে, নাহলে একটা জেনারেশনের পরে অনেক ধরনের চেঞ্জ হয়ে যেত পুরা যদি নতুন ডিএনএ আসতো। তাহলে আমাদের ডিএনএটার রেপ্লিকেশন হয়, সেই রেপ্লিকেশনটা হচ্ছে সেমি কনজারভেটিভ, এটা একটু জানলে হবে।
আর ডিএনএ রেপ্লিকেশনের প্রক্রিয়াগুলো এখানে আছে, কোথায় কিভাবে হয় আমরা একটু এগুলাকে একটু লুক করি। তোমরা পড়ে দেখতে পারো, তবে ডিএনএ রেপ্লিকেশনটা আমাদের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ না। আমাদের দরকার হবে তোমার এই ডিএনএ এর স্ট্রাকচার এবং পরবর্তীতে প্রোটিনের ক্ষেত্রে প্রোটিনে চলে যাব, প্রোটিনের প্রোটিনটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। রেপ্লিকেশন মিস্টেক। আচ্ছা, রেপ্লিকেশন মিস্টেক বলে একটা কথা আছে, যদি রেপ্লিকেশন মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে মিউটেশন হয়, যেগুলো আমরা আর্টিফিশিয়ালিও করি এখন। আচ্ছা, এখানে সুন্দর একটা এক্সাম্পল দিছে তোমার পয়েন্ট মিউটেশনের, মানে মিউটেশন যখন হয় আর কি, একটা বেজ যদি কোনো মতে চেঞ্জ হয়ে যায় তাহলে কি হয়। যেমন দেখো, দ্য ক্যাট স দ্য রেট, এখন এই রেটের ক্ষেত্রে যদি এইচ হয়ে যায় তাহলে কি হয়, দেখো দ্য ক্যাট স দ্য হ্যাট, তার মানে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই মিউটেশনটাও ঠিক একই রকম। এখন যে মিউটেশন হচ্ছে ভাইরাসের, ঠিক একটা অ্যালফাবেট বা এই এটিজিসি সব না, যেমন এখানে দেখো কতগুলো অ্যালফাবেট আছে, কিন্তু এখানে যদি এস ডাব্লিউ এ এরকম হতো তাহলে খুব একটা চেঞ্জ হতো না মিনিং এর ক্ষেত্রে, কিন্তু এই জায়গায় যখন চেঞ্জ হয়ে গেছে, আরটা যখন এইচ হয়ে গেছে তখন পুরোই চেঞ্জ হয়ে গেছে অর্থ। তো এইভাবে যখন এমন একটা মিউটেশন হয় যেটা খুবই সিগনিফিকেন্ট, সেই মিউটেশনটা অনেক সময় গুরুত্বপূর্ণ। যেমন ভাইরাসের ক্ষেত্রে রেগুলারই মিউটেশন হচ্ছে, কিন্তু এমন একটা প্রোটিনের ক্ষেত্রে যদি, যেমন এই যেটা যে প্রোটিনটা বাইন্ডিং প্রোটিন হিসেবে কাজ করে, সেই প্রোটিনেই যদি সিগনিফিকেন্ট কোনো মিউটেশন হয়ে যায় তখন দেখা যাচ্ছে পুরো ফিচার বা ফাংশন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, মিউটেশন গুলা মূলত আমরা এইভাবে করতে পারি, পয়েন্ট মিউটেশন, ডিলিশন। ধরো কোনো একটা বেস থেকে যদি আমরা একটা ডিলিট করে দিই, এগুলো আমরা একটু পরে বলি, হয়তো তখন বুঝবা। মিউটেশন। আচ্ছা, আরএনএ জাস্ট ডিএনএ এর মতোই, তবে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ইন জেনারেল এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ডিএনএ যেমন ডাবল স্ট্যান্ডার্ড সেরকম না। এখানে তিনটা পার্থক্য, একটা হচ্ছে বেসিক পার্থক্য, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, আর একটা হচ্ছে সুগার যেটা থাকে সেটা রাইবোজ সুগার, আর একটা বৈশিষ্ট্য থাকে এখানে টি থাকে না, থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই তাহলে আরএনএ এর ক্ষেত্রে মূল পার্থক্যটা তিনটে, একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, একটা রাইবোজ সুগার, আর একটা হচ্ছে থাইমিন, নো থাইমিন, ইউরাসিল। এবং আরএনএ এর কতগুলো ক্লাসিফিকেশন আছে, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এগুলো আমরা পড়বো একটু পরে। তোমরা একটু দেখতে পারো এগুলা কি, আসলে এমআরএনএ কি, এগুলো কাজে লাগবে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং এ যাও, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, তখন এগুলা দরকার হতে পারে। আচ্ছা, জিনোম সম্পর্কে আমি একটু বলি। যেমন ব্যাকটেরিয়ার জিনোমের ক্ষেত্রে যে ডিএনএটা আছে সেটাই জিনোম, এবং এই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের ক্ষেত্রে জিন, এগুলো হচ্ছে জিন। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত জিনোমটা হচ্ছে পুরোপুরি ডিএনএ। আর এখানে কিছু এক্সন, ইন্ট্রন এগুলা থাকতে পারে ইউক্যারিওটের ক্ষেত্রে, যেগুলা কোনো কিছু কোড করে না। এগুলো অত ডিটেলসে এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, তোমরা আস্তে ধীরে শিখবা। এখানে কম্পেয়ার করছে জিনোম সাইজের সাথে। জিনোম সাইজ হচ্ছে যেমন এটা বেস পেয়ারের সাথে কম্পেয়ার করে, যেমন হিউম্যান বেস, হিউম্যান যদি আমরা চিন্তা করি তাহলে একক, দশক, শতক, হাজার, 600 কোটি, 600 কোটি সাইজের জিনোম, বেস পেয়ারের জিনোম বা জিন যেটাকে আমরা বলি। ব্যাকটেরিয়া কই, এই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত 4.7 মিলিয়ন আমরা বলে থাকি, 4.7 বা আরো ছোট হতে পারে কখনো কখনো। আচ্ছা, এই ছিল আমাদের ডিএনএ এবং জিনোম নিয়ে লেকচার। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? একটু ডিসকাস করতে পারো। তিনটা প্রেজেন্টেশন হয়ে গেল, আর তোমরা যদি মনে করো আজকে এখানে ক্লোজ করব আমরা, তাও করা যায়। তোমাদের কোনো অপিনিয়ন আছে? স্যার ক্লোজ করলে ভালো হয়। আচ্ছা, ফয়সাল ভাই আছেন নাকি?
হ্যাঁ জাভেদ আসছি। হ্যাঁ স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার প্রত্যেকটা সেশনের পর যদি স্যার একটু দয়া হলে মাফ করবেন স্যার, যদি একটু বলে দেন যে আমরা কোনগুলোর উপর এমফেসিস দিয়ে একটু পড়া পড়লে উচিত হবে, একটু স্ট্রাকচারটা একটু যদি সাজাই দেন স্যার। এখানে মানে আচ্ছা, এখানে তোমাদের কিছুই সাজানোর নাই। এই এই লেকচার গুলা কিন্তু আসতো আরো অনেক পরে, আর একটু সুন্দর করে আসতো, বুঝছো? তো তোমরা যেহেতু মাত্র শুরু করছো, তোমাদের যেহেতু এই আইডিয়া গুলা নাই, সেই কারণে, এবং একজনে বলছো একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো এইখানে এই টপিক গুলো তোমাদেরকে আমরা জাস্ট ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। এখন তোমরা নিজেদের মতো করে পড়বে। এখানে যে টপিক গুলা বলা আছে সেগুলা, এটা এমন না যে তোমাদের এটা পরীক্ষা আসবে বা পরীক্ষা হবে এটার উপরে। এটা একদম ফ্রিলি তোমরা নিজেদের মতো করে নলেজ গেইন করতে পারো, কিন্তু আউটলাইনটা বা বাউন্ডারিটা হচ্ছে এটাই। আর তোমাদেরকে আমরা যেটা স্পেসিফিক্যালি বলবো সেটা হচ্ছে এই লেকচারটা শেষ হওয়ার পরে আমরা একটা পেপার হয়তো তোমাদের সামনে প্রেজেন্ট করব, বা তোমাদেরকে বলবো যে এই পেপারটা কিভাবে কি করতে হবে, কোথায় কোথায় পড়তে হবে, কি পয়েন্টগুলো কি কি। তখন তোমাদেরকে আমরা বলবো যে এটাই ভাবে আমরা আসলে শুরু করতে চাইছিলাম ওইভাবে, কিন্তু তোমাদের যেহেতু এই রিলেটেড কোনো আইডিয়া খুব একটা নাই, সেই কারণে হয়তো কিছু সময় আমরা এই প্রেজেন্টেশনটা বা এই ধরনের টপিকগুলো একটু ডিসকাস করতেছি, যদিও এগুলো জি তোমাদের। স্যার, এখানে যেমন স্যার হ্যাঁ বড় ভাইয়েরা সাপোজ আছে অনেকজন যারা ওগুলা নিয়ে একটু ইউজড হয়ে গেছে, যেহেতু স্যার আমরা এখনো জুনিয়র স্যার, আমরা কয়েকজনের স্যার একটু এগুলা একটু এলোমেলো লাগতেছে, কারণ শুরুতে তো হ্যাঁ, স্যার। তোমাদের এলোমেলো লাগবেই, এটা আমি এই জন্য তোমাদেরকে প্রথমে এটা দিতে চাইনি। তুমি তোমার এলোমেলো লাগলো অথবা সিনিয়র জুনিয়র এগুলো কোনো বিষয় না, তোমরা যেটা করবা, এই যেমন স্যার মাইক্রো অর্গানিজম নিয়ে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে, জাস্ট গুগলে সার্চ দিবা। এখানে তো এখন গুগলটা আসবে কিনা আমি জানি না, নাহলে আমি দেখাতাম কিভাবে তোমরা স্টাডি করবা, একদম স্যার আমি সিম্পল। চাচ্ছি যে শুরুতে সাপোজ স্যার আমরা যে মেইন টপিকটা বায়োক্যাটালিস্ট স্যার, তাহলে স্যার বায়োক্যাটালিস্ট সম্পর্কে আমরা ঘাটাঘাটি করে একটু আইডিয়াটা নিই তাহলে স্যার। পরের স্লাইড গুলো কিন্তু স্পেসিফিক আমাদের স্যার কাজের সাথে হ্যাঁ রিলেটেড। স্যার, অনেক কিছুই বুঝছি স্যার আপনার স্লাইড দেখে স্যার। কিন্তু এই যে জিন এক্সপ্রেশন রেগুলেশন, স্ট্রাকচার এন্ড ফাংশন রিলেশনশিপ অফ প্রোটিন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলোই মূলত আমাদের কাজে লাগবে। এতক্ষণ যেগুলো আমরা পড়ছি জাস্ট একটা বেস দাঁড় করানোর জন্য, ফান্ডামেন্টাল জানার জন্য। ধরো তোমাদেরকে আমি যদি বলি যে জিন এক্সপ্রেশন কিভাবে হয়, কিন্তু তুমি যদি ডিএনএ সম্পর্কে না জানো, তাহলে তো ওটা বুঝবা না। তো এখন এগুলো আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। আমাদের যেই প্রেজেন্টেশন গুলো হলো তিনটা, জি স্যার। এই ইনফরমেশন গুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, কিন্তু পরে যে চারটা প্রেজেন্টেশন, এই চারটা প্রেজেন্টেশন হচ্ছে আমাদের মূলত টার্গেট বা আমাদের মূল কাজের সাথে রিলেটেড। যেভাবে আমরা এই কাজ করব বা ডিজাইন করব, সেটা এগুলোর সাথে রিলেটেড। এখন কথা হচ্ছে, তোমরা এই অতটা সিরিয়াস হওয়ার কিছু নাই, বা কেউ জুনিয়র কেউ সিনিয়র এরকম ভাবার কিছু নাই। তোমরা সবাই একসময়, শুনো, টাইমিং এর কারণে একসময় তোমাদের স্টেজে যখন আমরা ছিলাম, আমরাও আমরা আরো বরং এইসব আইডিয়া সম্পর্কে আমাদের খুব একটা ধারণা ছিল না। আর এগুলা শিক্ষা পদ্ধতিটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। তুমি যত বেশি পড়বে, সময় সাপেক্ষে তুমি আস্তে আস্তে জানতে পারবে। তো এখন মাত্র শুরু হলো, এখানে বুঝো নাই বা ইয়ে করো নাই, এগুলা নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু তোমাদের এখানে কোনো এক্সাম হবে না, কেউ তোমাদেরকে ইনসাল্ট করবে না, ঠিক আছে? তোমরা যদি এমনকি মাইক্রো অর্গানিজম নিয়ে যদি স্টাডি করতে যাও, তাহলে এখানে যেসব টপিক গুলো যা পাও, দেখবা যখন আস্তে আস্তে ভিতরে ঢুকবা, তখন তোমরা নিজেরাই বুঝবে এবং তোমরা নিজেরাও লেকচার দিতে পারবা। আমরা পরবর্তীতে সেটারও অ্যারেঞ্জ করব তোমাদের কাছ থেকে নেয়া। এখন তোমরা মূলত এই যে লেকচার গুলো দেওয়া হলো, এটা নিয়ে চেষ্টা করো গুগলে, যখন তোমরা মোবাইল যখন হাতে থাকবে, গুগলে গিয়ে মাইক্রো অর্গানিজম, স্যার তো আজকে এটা পড়াইলেন, যেমন এখানে কি কি টপিক, যেমন জিনোম সাইজ এই টপিকটা নিয়ে তুমি গুগলে সার্চ দিবা। এই সার্চ দেওয়ার পরে দেখবা অনেক কিছু আসতেছে, তুমি অনেক কিছু জানতেছো, ঠিক আছে? অথবা জিনোম জিনোম নিয়ে একটু সার্চ দিলা। একইভাবে তুমি যদি আমি যদি ডিএনএ এর স্ট্রাকচার বলি, আচ্ছা, এখানে মূলত ডিএনএ, তুমি সংক্ষেপে যদি ডিএনএ দিয়েও সার্চ দাও গুগলে, দেখবা অনেক কিছু আসছে। এটা নিজের মতো করে তোমরা একটা বই পড়তে যেমন মজা পাও, বা বই পড়া, বিশেষ করে একটা নোবেল পড়ার সময় যেভাবে তোমরা সময়টা ইউটিলাইজ করো বা এনজয় করো,
ঠিক একইভাবে এই পড়ার ক্ষেত্রেও ঠিক এই জিনিসগুলোই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদি এই আনন্দের সাথে তোমরা পড়ালেখা করতে পারো এবং নলেজ গেইন করতে পারো, তাহলে তোমরা একটা সময় এটা এই, তোমাদের যে নলেজ লেভেল এটা অনেক ইমপ্রুভ হবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এখন কোনো কিছু তোমাদেরকে স্পেসিফাই করে দিচ্ছি না, তোমরা নিজেদের মতো করে শিখো, শুধু আউটলাইনটা একটু দিয়ে দিলাম, ঠিক আছে? তবে আমাদের মূল কাজে যে অংশগুলো সেগুলো এখনো বলা হয়নি। আজকের প্রেজেন্টেশনে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা আলোচনা করলাম। আর আমার মনে হয় এই কয়টা প্রেজেন্টেশন শেষ করে তোমাদেরকে যে পেপারটা দিয়েছি সেই পেপারটা নিয়ে যদি তোমরা একটা ভালো করে পড়ে 5 মিনিট করে যদি এক একজন বলো, আমার মনে হয় ওইটাই সবচেয়ে ভালো হবে। আমরা প্রথমে আমাদের টার্গেট এখন হচ্ছে বাকি যে প্রেজেন্টেশন গুলো আছে সেগুলো শেষ করা। যদিও এটা এই মুহূর্তে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, খুব স্পেসিফিক না, তবুও এগুলো শেষ করলে তোমাদের একটা আইডিয়া আসবে। আচ্ছা, 2 নাম্বার কাজ হচ্ছে আমরা একটা পেপার নিয়ে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলাপ করব। এরপরের কাজ হচ্ছে তোমাদের কাছ থেকে আউটপুট নেয়া। তোমরা যে পেপারটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা তোমরা স্টাডি করবে, স্টাডি করে তোমরা হয়তো 2-3 মিনিট বা 5 মিনিট একটু বলবা, অথবা যদি পারো তাহলে স্লাইড রেডি করে এখানে প্রেজেন্টেশন করবা। আমার মনে হয় আমরা 2-3 সপ্তাহের মধ্যে আমাদের এই পর্বের কাজগুলা বা এই 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 স্কেডিউল যেটা আমরা করলাম বা যে প্ল্যানটা করলাম এটা আমরা হয়তো শেষ করতে পারবো আগামী 2-1 সপ্তাহের মধ্যে, 2-3 সপ্তাহের মধ্যে। ফয়সাল ভাই কি আছেন? হ্যাঁ জাভেদ আছি, হ্যাঁ। আচ্ছা, এটাই আর কি প্ল্যান। এখন আজকে যেহেতু 3টা লেকচার দিলাম, আমার মনে হয় বাকি প্রেজেন্টেশন গুলো আমরা আস্তে ধীরে শেষ করি পরবর্তী একটা মিটিং এ, বা 2টা মিটিং এ হয়তো লাগবে, কারণ ওগুলো আরেকটু বড় প্রেজেন্টেশন। 2টা মিটিং আমরা স্কেডিউল করি। আরেকটা হচ্ছে আপনার আমরা একটা পেপার বা আপনি হন বা আমি হই, একটা পেপার আমরা প্রেজেন্ট করব, কিভাবে কি করতে হয় বা কিভাবে পেপারটা পড়তে হয়। এই 3টা কাজ শেষ হলে এরপরে ওদের কাছ থেকে ওই পেপারের ফিডব্যাক আমরা নিতে পারি, এবং আমরা আস্তে আস্তে এদেরকে টপিকটা ডিস্ট্রিবিউটও করে দিতে পারি তখন। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় ঠিকই আছে। আমরা এইভাবেই এগিয়ে যাই। প্রথম বেসিক যে নলেজগুলি সেগুলি দেওয়ার পরে তারপর একটা স্পেসিফিক পেপার নিয়ে ওটার ডিসেকশন করে ওখান থেকে তারপর আস্তে আমরা টপিকসে চলে যাব। ওদেরকে একটা ছোট ছোট গ্রুপ করে 3 জন করে একটা জি, গ্রুপ করে এই টপিকস সিলেক্ট করে এরপর টেবল অফ কন্টেন্ট, তারপর আর্টিকেল লেখার দিকে যেতে পারবো আর কি। তো আমার মনে হয় এটা খুবই ইন্টারেস্টিং। আমি পুরোটাই ছিলাম, খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। আর এটা আসলে কেমিস্ট্রি এবং বায়োলজির ইন্টারফেস। তো জি, সবাই এখানে খুবই ইন্টারেস্ট ফিল করবে। এখানে যেটা বারবার বলছে, তোমাদের কোনো পরীক্ষা বা ওরকম কোনো কিছুর জন্য না, শুধু নিজেদেরকে এনরিচ করার জন্য, নিজেদেরকে জানার জন্য, মানে এই সমস্ত লেটেস্ট যে সমস্ত রিসার্চ সেগুলো সম্পর্কে জানার জন্য, এবং তোমাদের ইন্টারেস্টের জন্যই তোমরা পড়বে, কোনো পরীক্ষার জন্য না। এবং সেই ইন্টারেস্টের সাথেই তোমাদের কিছু কম্পিটেন্সি ডেভেলপ হবে, আর্টিকেল রাইটিং, আর্টিকেল রিডিং এর, রাইটিং এর, এবং ফিউচার রিসার্চার হওয়ার জন্য কম্পিটেন্সি ডেভেলপ হবে। এবং সাথে সাথে কয়েকটা আর্টিকেলও তোমাদের হাতে চলে আসবে, মানে কয়েকটা আর্টিকেলেরও তোমরা অথর হয়ে যেতে পারবে। এইভাবে আমরা এগিয়ে যাই। তো নেক্সট ইয়েটা আমরা কখন নিতে পারি? হ্যালো, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বা স্টুডেন্টকেও জিজ্ঞেস করছি। আচ্ছা, তোমাদের ওপিনিয়ন থাকলে বলো তোমরা কবে ওপিনিয়ন থাকলে পারবে? আমরা আজকে শেষ করে দিব। তা আমার মনে হয় স্যার রমজান মাসে এই টাইমটা ঠিক আছে স্যার। এখন স্যার আপনাদের যেই দিন ফ্রি থাকেন ওইভাবে দিলে আপনাদের সুবিধা হয়, ওইভাবে দিলে বোধহয় ভালো হয়। এখন বাকিটা হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাসটা তাহলে আমরা কখন করতে পারি? আচ্ছা, আমি একটা কাজ করি, ওই আচ্ছা তোমরা গ্রুপে একটু ইন্টারেক্টিভ থাকবা। গ্রুপ সবাই কি হোয়াটসঅ্যাপ ইউজ করে? এখানে আমি 17 জন দেখতেছি, কিন্তু গ্রুপে তো 17 জন নাই সম্ভবত। 17 জন বলতে এখানে আমি 15 জন। সরি, আমরা 2 জন আছি। হ্যাঁ, পরে আরো গ্রুপে 2 কি জন 15 জন আছে? এক হয়েছে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা তোমরা, আমি এখন এই স্লাইড গুলো শেয়ার করি, গ্রুপে দিলে ভালো হবে না ইমেইলে দেব, কোনটাতে দিলে ভালো হয়? মানে আরেকটা আমার মনে হয় ভালো হয় স্যার, গুগল ক্লাসরুমের মতো একটা করে দিলে সুবিধা হয়, কারণ ওইখানে স্যার আপনি লিঙ্ক গুলো শেয়ার করে দিতে পারবেন।